লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার আহ্বান ম্যাখোর। প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক। হামলার মুখে শান্তিরক্ষী বাহিনীর সাহসিকতার প্রশংসা গুতেরেসের। ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে নানা আয়োজন, নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতর। আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি। যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নিষিদ্ধের আইন বহাল মার্কিন আদালতের। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। কেমন ছিল 15 মাস আগের গাজা? ভূমধ্যসাগরীয় উপকূলের এই অঞ্চলটি একটা সময় ছিল প্রাণ চাঞ্চল্যে মুখর। সেখানকার বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করতেন নির্ভয়ে, নিরাপদে। কিন্তু ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে চারিদিকে এখন শুধুই ধ্বংসস্তূপ। রক্তে ভেজা এই জনপদে বাড়ছে মানবিক বিপর্যয়, নিভে গেছে হাজার হাজার জীবন প্রদীপ। এরপর যুদ্ধবিরতি চুক্তি আশার আলো দেখালেও শঙ্কা কাটেনি পুরোপুরি, কেননা নেতানিয়াহু বাহিনীর আক্রমণ চলছেই। ভূমধ্যসাগরের তীরে হাজার বছরের পুরনো সব ঐতিহাসিক স্থাপনা, প্রাণচাঞ্চল্যে মুখর এক নগরী। বিনোদন ও ভ্রমণে আছে দর্শনীয় স্থানও। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার 15 মাস আগের চিত্র এটি। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর আগে 23 লাখ মানুষের বসতি ছিল এখানে। হাজার হাজার বছর ধরে ব্যবহার হতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর হিসেবে। বিভিন্ন সংস্কৃতির চর্চা আর বহু ইতিহাসের সাক্ষী এই জনপদ। লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। শুক্রবার বৈরুত সফরে গিয়ে লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। লেবাননের নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ম্যাখো। একই দিন লেবানন সফর করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলের টানা হামলার মুখে শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের প্রশংসা করেন তিনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি পরবর্তীতে নতুন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে লেবানন। দেশটির সাম্প্রতিক সংকট নিরসনে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠন ও নবগঠিত সরকারকে সহযোগিতার বার্তা দিতে লেবানন সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। শুক্রবার লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাখো। বৈঠকে উঠে আসে লেবাননে ইসরায়েলি হামলার বিষয়টি। ম্যাখো জানান, ফ্রান্স চায় লেবানন থেকে দ্রুত সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। লেবাননের সার্বভৌমত্ব রক্ষাকে সমর্থন করেন বলেও আউনকে জানান ম্যাখো। বৈঠকে ফ্রান্স লেবাননের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন ফরাসি প্রেসিডেন্ট। জানান, লেবাননের নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পাশে থাকবে ফ্রান্স। লেবাননের পশ্চিমে ইসরায়েলি বাহিনীর সরে যাওয়ার বিষয়টিকে ভবিষ্যতে বাড়াতে হবে। দেশটি থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি সরে যাওয়া প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিতে লেবাননের সেনাবাহিনীর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা প্রয়োজন। এজন্যই লেবাননের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি ও দেশটির দক্ষিণে সেনা মোতায়েন সমর্থন করি আমরা। এদিকে লেবানন সফরে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। শুক্রবার তিনি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন। বাহিনীটির বেশ কয়েকটি অবস্থান ঘুরে দেখেন গুতেরেস। প্রশংসা করেন ইসরায়েলের টানা হামলার মুখে শান্তিরক্ষী বাহিনীর সাহসিকতার। কাকুলি আখতার, সময় সংবাদ। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে। খোলা জায়গার বদলে এবার তিনি শপথ নেবেন ক্যাপিটাল হিলে কংগ্রেস ভবনের ভেতর। ঠান্ডা আবহাওয়ার কারণেই এমনটা করা হচ্ছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রিতদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকলেও তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি, থাকে নানা আয়োজন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটল হিলের
শহরের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম সম্ভব হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। এর আগে 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শুক্রবার অ্যাপটি নিষিদ্ধের একটি আইন বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ হওয়া ঠেকাতে 19 জানুয়ারির মধ্যে চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। গণমাধ্যম বলছে, টিকটক নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিরাপত্তার অজুহাতে অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বাইডেন প্রশাসনের একটি আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির করা আপিল শুক্রবার খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা না ঘটলে রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। This bill therefore forces TikTok to break up. টিকটক ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, এমন অভিযোগে মার্কিন প্রশাসন একটি আইন করে। নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক। যদিও এতে কোনো কাজ হয়নি। বহাল থাকা আইন অনুযায়ী 19 জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। আর নয়তো সেদিন থেকে যুক্তরাষ্ট্রে আর চালু থাকবে না এই ভিডিও শেয়ারিং অ্যাপ। তবে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে খুশি নন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক। I think it's bad because I really like TikTok because I'm from China and TikTok is also started from China. Honestly, it's really bad for us. I mean, American people, everybody in America is like I know small businesses that they grew up thanks to TikTok, right? And this ban is going to affect not only like small businesses but big corporations as well, politicians as well, because TikTok is like it's a big network. টিকটক নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর করা হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর টিকটক নিষিদ্ধের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মস্কোয় পুতিন পেজেশকিয়ান বৈঠক। ইউক্রেন যুদ্ধের মধ্যেই দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই। তেহরানকে গুরুত্বপূর্ণ অংশীদার আখ্যা ক্রেমলিনের। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। চূড়ান্ত হতে পারে বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি। এদিকে মায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। জনাচনায় শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডাক্তার রেক্স ডাওসন ও ডাক্তার জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো,
উনি দেশনেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিং এর পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি। তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিং এর পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুদ্ধের মধ্যেই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে রাশিয়া ইরান। শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানেই দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। এটিকে রাশিয়া ইরানের সম্পর্কে নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন পেজেশকিয়ান। অন্যদিকে ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে মস্কো। ইরানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাশিয়া সফরে গেছেন মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। প্রথম সফরে তেহরান ও মস্কোর মধ্যে স্বাক্ষর করেছেন গুরুত্বপূর্ণ একটি চুক্তি। চুক্তি অনুযায়ী দেশ দুইটি একে অপরের পাশে থাকবে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে। পেজেশকিয়ানের সফরে বিশেষ এই চুক্তি সইয়ের পাশাপাশি দুই নেতা আলোচনা করেন আন্তর্জাতিক নানা বিষয়ে। এক বিবৃতিতে ক্রেমলিন জানায় দুই নেতার এই বৈঠক রাশিয়া ইরানের সম্পর্ককে আরও মজবুত করবে। দেশ দুইটির মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। পেজেশকিয়ান জানান এই চুক্তি রাশিয়া ইরানের সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে। এদিকে দেশ দুইটির মধ্যে এ ধরনের চুক্তি পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। ইউরোপের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছেন ইলন মাস্ক। শুক্রবার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ। বলেন, মাস্ক একের পর এক কট্টর ডানপন্থী দলগুলোকে সমর্থন করে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। যুক্তরাজ্য ও জার্মানির বেশিরভাগ মানুষ ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণ করবে না বলেও মনে করেন তিনি। বেশ কিছুদিন ধরে জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মান AFDর প্রশংসা করে আসছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল বিশ্ব রাজনীতিতে। এর মধ্যেই মাস্ককে ইউরোপের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপের চরম ডানপন্থী দলগুলো মার্কিন ধনকুবেরের সমর্থন এ অঞ্চলের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মাস্ক। বক্তব্যে মাস্কের আধিপত্যবাদী কর্মকাণ্ডের পেছনে সম্ভাব্য কারণও উল্লেখ করেছেন শলজ। এর একটি ব্যবসায়িক স্বার্থও রয়েছে, কিন্তু এটিকেও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন জার্মানির চ্যান্সেলর। এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাজ্য এবং জার্মানির বেশিরভাগ মানুষই ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। সমীক্ষার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, এতে প্রায় 2200 জন অংশ নেন। তাদের মধ্যে 70% জার্মান এবং 54% ব্রিটিশ নাগরিক মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে মত দেন। জার্মানির নির্বাচন নিয়ে গত বছর মাস্ক মন্তব্য করেছিলেন, অল্টারনেটিভ ফর জার্মান হলো একমাত্র দল যারা জার্মানিকে বাঁচাতে পারবে এবং এই দলকে চরমপন্থী হিসেবে বিবেচনা করাও ভুল। এতে জার্মানির জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সে সময় শলজকে অদক্ষ হিসেবে উল্লেখ করেছিলেন মাস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। কয়েক মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিস্ফোরিত হলো স্পেস এক্সের রকেট। স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসে পরীক্ষামূলকভাবে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বিস্ফোরণের কারণে ব্যাহত হয় বিমান পরিষেবা। এদিকে ইলন মাস্কের স্পেস এক্সকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমবারের মতো কক্ষপথের উদ্দেশ্যে সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের ব্লু অরিজিন। আবারও ব্যর্থতার মুখে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স। বিস্ফোরণের মধ্য দিয়ে শেষ হলো সংস্থাটির পরীক্ষামূলক রকেট স্টারশিপের যাত্রা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল 5:38 যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকাচিকা থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। 4 মিনিটের মাথায় দেখা দেয় গোলযোগ, খুলে যায় রকেটের সামনের অংশ। 8 মিনিটের মধ্যে মহাকাশযানটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে আকাশে।
স্টারশিপের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো মাটির দিকে ধেয়ে আসায় ব্যাহত হয় বিমান চলাচল। মায়ামি বিমানবন্দরে বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। দুর্ঘটনা এড়াতে দিক পরিবর্তন করতে বাধ্য হয় 20টি বিমান। তবে এই ব্যর্থতাকে মজা হিসেবে দেখছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে তিনি বলেন, সাফল্য অনিশ্চিত তবে বিনোদন নিশ্চিত। এটি ছিল স্পেস এক্সের 7ম পরীক্ষামূলক উৎক্ষেপণ। ইলন মাস্কের সংস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। স্টারশিপের উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে প্রথমবারের মতো নিউ গ্লেন নামের রকেটের সফল উৎক্ষেপণে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। বিশ্লেষকরা বলছেন, মহাকাশে আধিপত্য বিস্তারে চেষ্টা করছেন মাস্ক ও বেজোস উভয়েই। অন্তরা সেন, সময় সংবাদ। আকাশে দুর্ঘটনার শঙ্কায় জরুরি অবতরণে বাধ্য হলো পেরু ন্যাশনাল পুলিশের একটি হেলিকপ্টার। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সরকারি নিরাপত্তা মিশনের একটি হেলিকপ্টার পেরুর আমাজনাস অঞ্চলের একটি পাহাড়ে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারটিতে 11 জন পুলিশ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে এই ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাখোর। প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক। হামলার মুখে শান্তিরক্ষী বাহিনীর সাহসিকতার প্রশংসা গুতেরেসের। এবং ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে নানা আয়োজন, নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতর। আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।